ভোট পরবর্তী অশান্তি শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী 23 তারিখ থানায় অভিযোগ দায়ের হয় এবং অবশেষে সার্ভে পার্ক থানার পুলিশ প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করলো। একাধিক অভিযোগ, আর সেই অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে। গত 23 তারিখ থানায় অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কোন কোন অভিযোগের প্রেক্ষিতে এই গ্রেফতারি? একেবারেই দেখো, সার্ভেবাগ থানার পুলিশ সূত্রে যেটা খবর যে এই তারকেশ্বর চক্রবর্তী, যিনি কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং বড় চেয়ারম্যান ছিলেন, সেই তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু 23 তারিখ একটি অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে তার বিরুদ্ধে মূলত শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তার পাশাপাশি ভোট পরবর্তী যে সন্ত্রাস বা অশান্তি তৈরি করার চেষ্টা, সেই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে 23 তারিখ অভিযোগ হয় এবং তারপর থেকেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং গতকাল গভীর রাতে এই তারকেশ্বর চক্রবর্তীকেই তার বাড়ির কাছ থেকে পুলিশ থানায় নিয়ে আসে, আটক করে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর কিছুক্ষণ বাদে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলর কিন্তু গ্রেপ্তার হয়েছে। কোথাও তোলাবাজির অভিযোগ আমরা দেখেছি যে 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রথম গ্রেপ্তার হয়, তার পরবর্তী ক্ষেত্রে 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গ্রেপ্তার হয়। এবার এখন কিন্তু 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর যিনি ছিলেন প্রাক্তন তারকেশ্বর চক্রবর্তী, তাকে সার্ভেবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মূলত শ্লীলতাহানি এবং ভোট পরবর্তী অশান্তি সৃষ্টি করা, সেই অভিযোগেই তাকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে গত 23 তারিখ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করলো প্রাক্তন কাউন্সিলরকে। শুধু কলকাতায় করলে হবে না, জেলায় জেলায় করতে হবে। নিউ টাউনে একই জমি 3 বার করে বিক্রি হয়েছে, সব দেখতে হবে। প্রতিক্রিয়া মন্ত্রী দিলীপ ঘোষের। কলকাতা আশপাশে যেমন এটা হয়েছে, বিভিন্ন জেলা শহরেও এই ধরনের জমি নিয়ে নেওয়া, সরকারি জমিতে জোর করে ফ্ল্যাট তৈরি করা, বিক্রি করে দেওয়া। এই নিউ টাউন এলাকায় একটা জমি দুবার তিনবার বিক্রি হয়েছে, লুট করা হয়েছে লোককে, তারা লড়াই করছে। এই ধরনের সমস্ত কিছু বন্ধ করার দরকার আছে, সেন সরকার কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, যা করার দরকার সব করবে। বেহালায় আর্কিটেক্ট সুপ্রতিম চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে গোটা ঘটনার দায় চাপান মালিক পক্ষের ওপরে। আফটার অ্যাপ্রুভাল আমার এই ভদ্রলোক যিনি ক্লায়েন্ট, উনি আর যোগাযোগ করেনি। না কোনো আমাদের তরফ থেকে সয়েল টেস্ট হয়েছে, না কোনো আমাদের তরফ থেকে স্ট্রাকচারাল ড্রয়িং সাবমিট হয়েছে। সেক্ষেত্রে আপনারা তো নামও উইথড্র করে নিতে পারতেন। হ্যাঁ, ইনফ্যাক্ট নলেজটা ছিল না। নলেজ যদি থাকতো যে এই ধরনের কাজ হচ্ছে, নামটা আমরা আগেই উইথড্র করে নিতাম। নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্ল্যান বা নকশা জমা করলেই হয় না, নজরদারিও চালাতে হয় আর্কিটেক্টকে। সেই সংক্রান্ত নথি জমা করতে হয় পুরসভার ইওডিপি পোর্টালে। এমনকি মালিকপক্ষ যদি নিয়ম অনুযায়ী কাজ না করেন, তাহলে প্রকল্প থেকে সরে আসার বিকল্পও থাকে আর্কিটেক্টের সামনে। আর্কিটেক্টের ভূমিকায় প্রশ্ন, প্ল্যান বা নকশা জমা দেওয়ার পর নজরদারি হয়েছিল কিনা। নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্ল্যান বা নকশা জমা করলেই হয় না, সেক্ষেত্রে নজরদারিও চালাতে হয় আর্কিটেক্টকে, আর সেই সংক্রান্ত নথি জমাও করতে হয় পুরসভার ইওডিপি পোর্টালে। এমনকি মালিকপক্ষ যদি নিয়ম অনুযায়ী কাজ না করে, তাহলে প্রকল্প থেকে সরে আসার বিকল্পও থাকে আর্কিটেক্টের সামনে। উদ্ধার কাজের দিকে প্রত্যেক মুহূর্তে আমাদের নজর রয়েছে। তারাতলায় গোডাউন বিপর্যয়ে চতুর্থ দিন উদ্ধার করে যাদের বের করা হচ্ছে তাদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, আহতরা কেমন রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন? দেখো, তুমি জানো যে কজন ভর্তি ছিলেন তাদের মধ্যে থেকে 4 জনকে গতকালই রিলিজ করা হয়েছে বা ছাড়া পেয়েছেন তারা। এর পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে, হাসপাতাল সূত্র থেকে প্রায় 13 জনের কাছাকাছি যারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের যে বিভিন্ন রকম টেস্টগুলো হয়েছে, যে স্পেশাল বোর্ড রয়েছে মেডিকেলের, তারা তাদেরকে গতকালও অবজারভেশন করেছেন বা পর্যবেক্ষণ করার পর তাদের তরফ থেকে আজকে আর কিছুক্ষণ পরেই তারা সিদ্ধান্ত নেবেন যে এদের মধ্যে থেকে কেউ যারা ওই ঘটনাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আহত হয়েছেন তাদের ছাড়া হবে কিনা।
যদি সেই পরিস্থিতি থাকে যে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই আলোচনা করে তারা তাদের পরিবারের সদস্যদের ডাকবেন এবং কথা বলে তারপরে তাদেরকে ডিসচার্জ দেওয়া হবে। তুমি জানো যে এখনো পর্যন্ত যে কজনের মৃত্যু হয়েছে তাদের পর যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তাদের মধ্যে অনেকেরই কারোর মাথায়, কারোর হাতে এবং কারোর শরীরের বিভিন্ন অংশে কিন্তু গুরুতর আঘাত লেগেছে এবং তাদের জন্য এই যে স্পেশাল মেডিকেল বোর্ড তারা বিভিন্ন ধরনের টেস্ট করেছেন, সেই টেস্টের যে রিপোর্টগুলো, সেই প্যারামিটার্সগুলো লক্ষ্য করার পরেই আজকে কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে গতকাল যেমন 4 জনকে ছাড়া হয়েছে আজকে সেই ক্ষেত্রে কাউকে ছাড়া হয় কিনা। আর যদি দেখা যায় যে কিছু ক্ষেত্রে রিপোর্টের প্যারামিটার সেগুলো নট আপ টু দ্য মার্ক বা কোনো রকমভাবে তাদেরকে বাইরে বের করে আনা বা বাইরে তাদেরকে রিলিজ দেওয়ার মতন নয়, সেই ক্ষেত্রে কিন্তু অবজারভেশনেই তারা থাকবেন, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তারাতলা বিপর্যয় স্ক্যানারে আর্কিটেক্ট সংস্থা, তারাতলা কাণ্ডে বিতর্কে পৌর্ণশ্রীর আর্কিটেক্ট সংস্থা নেক্সাস, গোডাউনের আর্কিটেক্ট সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেছে পুরসভা। স্ক্যানারে রয়েছে আর্কিটেক্ট সংস্থা, তারাতলা কাণ্ডে বিতর্কে পৌর্ণশ্রীর এই আর্কিটেক্ট সংস্থা নেক্সাস এবং যে সংস্থাকে ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টেড ঘোষণা করেছে পুরসভা। এই সংস্থা আর্কিটেক্ট সংস্থা নেক্সাস এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে। ইতিমধ্যেই যে অভিযোগ সামনে এসেছে যে প্ল্যানিং নিয়ে যে ইতিমধ্যেই যে সমস্যা ছিল বলে অভিযোগ সামনে এসেছে এবং তারপর এই আর্কিটেক্ট সংস্থা নেক্সাস কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে রয়েছে। ইতিমধ্যেই বিতর্ক তৈরি হচ্ছে পৌর্ণশ্রীর এই আর্কিটেক্ট সংস্থা নেক্সাসকে নিয়ে, যে সংস্থাকে ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টেড বলে ঘোষণা করেছে পুরসভা। আগামী 1 মাস নির্দিষ্ট এলাকায় কাজ বন্ধ থাকবে। দক্ষিণ দমদম কামারহাটিতে 1 মাস কাজ বন্ধ। নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে। সরকারের উদ্দেশ্য নগরায়ন আটকানো নয়, নির্মীয়মান বিল্ডিং এ অডিটের টিম তৈরি। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে, শোনাবো আপনাদের। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্টগুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি। সেই অডিটের যে টিম ইতিমধ্যে নোটিফিকেশান হয়ে গেছে। আমাদের এসিএস র্যাঙ্কের আধিকারিক রাজেশ পান্ডেজি লিড করছেন, অনেকগুলো দপ্তর আধিকারিকরা আছেন এবং 2টো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়। রাইটস কাকে বলবে? G+5 রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের রিনোভেশন বা প্ল্যান নিয়ে এক্সটেনশন, এখানে এটা থেকে পড়ছে না, एग्जाम থাকছে। और बाकी ये जो गाइडलाइन डायरेक्शन अभी निकलने वाला है, उसके अंदर स्टेट गवर्नमेंट, सेंट्रल गवर्नमेंट का कोई काम इसमें नहीं आएगा। और स्कूल, हॉस्पिटल जिसमें रिनोवेशन एक्सटेंशन चल रहा है, उसमें भी इसका अंदर नहीं आएगा। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নেবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশানে, প্রোটেকশানের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। আমরা এই কমিটিকে 90 দিনের আরেকটা কাজ দিয়েছি, ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার, তার একটা অডিট হাই রাইজ বিল্ডিংগুলোতে, কমার্শিয়াল বিল্ডিংগুলোতে, সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল। গত বুধবার তারাতলায় ঘটে গিয়েছে ভয়াবহ গোডাউন বিপর্যয় এবং সেই বিপর্যয়ের পর আজ 4র্থ দিন এখনো চলছে উদ্ধার কাজ। বিপর্যয়ের পর থেকে এক নাগারে কাজ চালিয়ে যাচ্ছে সেনা, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 16, আহত 17। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চলছে হাসপাতালে। ইতিমধ্যে কয়েকজনকে ছেড়েও দেওয়া হয়েছে। আর এরই মধ্যে গতকাল আরও একজনের মৃত্যু হয়েছে। এসএসকেএম হাসপাতালে বাসন্তীর বাসিন্দা খালেক সর্দারের মৃত্যু হয়েছে। কংক্রিটের ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে আজ সকাল থেকে চলছে তল্লাশি। গতকালও সেখানে পৌঁছয় ফরেনসিক। উদ্ধার কাজে নেমেছে সেনা, এনডিআরএফ, রেল, পুলিশ, দমকল এবং পুরসভা।
কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আজকেও চলছে নিবিড় তল্লাশি। কিভাবে চলছে সেই উদ্ধার কাজ? ঐশী মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, যে কথাটা তুমি এর আগেও বারবার বলছিলে যে ভেতরে যে আর কেউ আটকে নেই সেটা নিশ্চিত হওয়ার পরই তবেই সেই ম্যাসিভ কাটিং করা হবে, সেই কাজ এখন কোন পর্যায়ে? দেখো, এনডিআরএফ সূত্রে যেমনটা খবর, কিছু শ্যাডো এরিয়া যেগুলো ছিল, অর্থাৎ যেগুলো সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, সেই জায়গাগুলোতে তারা কিছু কাটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন। গতকাল গভীর রাতে এবং আজকে সকালে সেই সমস্ত জায়গায় কাটার দিয়ে কাটিং করা হয়েছে শুধুমাত্র দেখার জন্য যে সেখানে আর কেউ আটকে রয়েছেন কিনা। গতকালই কিন্তু কিছু জায়গা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছিল এনডিআরএফ এর দলের দ্বারা। আমি দেখাতে বলবো ছবিটা একবার শান্তনুকে। এখান থেকে যে ধ্বংসস্তূপ তুমি দেখতে পাচ্ছ, সেই বিশাল ধ্বংসস্তূপ, বিশাল জায়গা জুড়ে যে ধ্বংসস্তূপ, সেখানে কিছু শ্যাডো এরিয়াজ রয়েছে, অর্থাৎ কিছু জায়গা কিন্তু সাধারণ দৃষ্টির অলক্ষ্যে রয়েছে, অর্থাৎ স্বাভাবিকভাবে সেগুলো দেখা সম্ভব নয়। সেগুলোর ক্ষেত্রে কিন্তু একাধিক পদক্ষেপ নিতে হয় এবং সে কারণেই কিন্তু কিছু জায়গায় গর্ত করে, কিছু জায়গা বেছে নিয়ে সেই সমস্ত জায়গাকে কিন্তু দেখা গিয়েছিল যে কাটার দিয়ে কেটে, এবং গতকাল রাত্রেবেলা গভীর রাতে এবং আজকে সকাল পর্যন্ত কিন্তু এনডিআরএফ সূত্রে এমনটাই খবর যে তারা সেই সমস্ত কাজগুলো চালিয়েছেন। সেই শ্যাডো এরিয়াগুলো তারা কভার করে ফেলেছেন অলরেডি, এবং তারপরে এই যে বিশালাকার একটা ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেই জায়গায় কিছু জোনে ভাগ করা হয়েছে। সেই জোন ভিত্তিক কিন্তু তারা একে একে এরপরে কিন্তু ম্যাসিভ কাটিংয়ের দিকে এগোবেন। ভিতরে কেউ রয়েছেন কিনা সে বিষয়ে গতকালই আমরা প্রশ্ন করেছিলাম কলকাতা পুলিশের সিপিকে। তিনি জানিয়েছেন যে বাইরের থেকে কিন্তু আর কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ উপরস্থ স্তরে কিন্তু এখন পর্যন্ত আর কেউ নেই, তবে ভিতরে গভীরে কিন্তু অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে মনে করছেন। গতকাল দমকল প্রতিমন্ত্রী এসেছিলেন কৌশিক চৌধুরী, তার সঙ্গে আমরা যখন কথা বলি তিনি তখন জানান যে ভিতরে কিন্তু অনেকে চাপা পড়ে থাকতে পারে, কারণ এখানে যারা শ্রমিকরা কাজ করেন আশেপাশের এলাকায় তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত এখানে 50 থেকে 60 জন কাজ করতো। যারা উদ্ধার হয়েছেন সেই সংখ্যা কিন্তু এখনো 60-এর মাত্রাকে ছোঁয়নি, সে কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে ভিতরে কেউ থাকলেও থাকতে পারে। তাই কিন্তু গতকাল থেকেই আমরা দেখছি যে এখন মূলত এটাই উদ্দেশ্য যে কেউ থাকলে তাকে লোকেট করা, সেই বিষয়টাই কিন্তু এখন চলছে, এবং সে কারণে কিছু জায়গা তারা বেছে নিয়েছেন এবং সেই জায়গাগুলো থেকে সিগন্যাল মিলেছিল বলে সে জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে, এবং সেখানে মূলত তারা যে তল্লাশিটা চালাচ্ছেন, ইন্টেন্স তারা একটা সার্চ অপারেশন করছেন, নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে সেখানে যেন কেউ আর আটকে না থাকে। আমরা এনডিআরএফ সূত্রে এটাও জানতে পারছি যে গতকাল রাত্রেবেলা এবং আজকে ভোর রাতে কিন্তু তারা বিশেষ কিছু জায়গাতে তারা শ্যাডো এরিয়া যেগুলো ছিল, যেগুলো দেখা যাচ্ছিল না ওপর থেকে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা কিছু কাটিং করেছেন। ম্যাসিভ কাটিংয়ের দিকে তারা অল্প অল্প করে এগোচ্ছেন এবং তার পরবর্তী সময়ে এই বিশাল ধ্বংসস্তূপকে তারা 4 থেকে 5টি ভাগে ভাগ করবেন এবং তারপরে সেই জোন ভিত্তিক তারা আরও একবার তল্লাশি চালাবেন, এবং সেই তল্লাশি চালানোর পরে কিন্তু তারা ছাড়পত্র দেবেন যে এনডিআরএফ এর পক্ষ থেকে যে সেই জায়গার ডেব্রিশ অর্থাৎ ধ্বংসস্তূপ এবার আস্তে আস্তে সরানোর কাজ শুরু করা যেতে পারে। সে কারণেই কিন্তু আমরা দেখেছিলাম গতকাল ভারতীয় রেলের সাহায্য চাওয়া হয়েছিল। ভারতীয় রেলের পক্ষ থেকে অক্সি কাটার, প্লাজমা কাটারের মতো যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। সেই সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হবে লোহার বিমগুলোকে কাটার জন্য, এবং যে বিশাল কংক্রিটের চাই দেখতে পাচ্ছ সেগুলোর জন্য কিন্তু পরবর্তী সময়ে আরও অন্যান্য রকমের যে সমস্ত যন্ত্রপাতি এবং জেসিবি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আনা হবে, বুলডোজার আনা হবে এবং সেগুলো সরানোর কাজ শুরু করা হবে। তবে সেই বৃহদাকার যন্ত্রপাতি ব্যবহার করার আগে কিন্তু তারা সুনিশ্চিত হতে চাইছেন যে ভিতরে যেন একজনও জীবিত অবস্থায় আটকে না থাকেন। যদিও বা গতকাল রাত্রেবেলা বা পরশুদিন ভোরবেলা বা পরশুদিন যাদেরকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং গতকাল সিপিও জানিয়েছেন যে আর কোনো বাইরের থেকে কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে না, তাই ভিতরে কেউ আছেন কিনা সে বিষয়ে তারা সুনিশ্চিত হতে চাইছেন, কোনো রকম সংশয় রাখতে চাইছেন না। সে কারণেই কিন্তু আজকেও দেখা যাচ্ছে যে তারা প্রথম দফায় তল্লাশি চালাবেন এবং তারপরে সুনিশ্চিত হওয়ার পরে কিন্তু এই ধ্বংসস্তূপ তারা সরাবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যদিও বা এনডিআরএফ নেবেই, তবে তার আগে যে সমস্ত পরামর্শ আলোচনা তারা তো করা দরকার সেগুলো তারা করবেন। এবং এখানে আমরা প্রথম দিন থেকে দেখছি যে এক অদ্ভুত সমন্বয়, প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে মিলিতভাবে কাজ করছে। 5টা ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে। কলকাতা পুলিশের ডিএমজি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে দমকল বাহিনী প্রাথমিকভাবে কাজ শুরু করেছিল, তার পরবর্তী সময়ে সেনাবাহিনী, এনডিআরএফ, গতকাল থেকে ভারতীয় রেল, পুরসভা প্রত্যেকে একত্রিত হয়ে একটা প্ল্যান মাফিক কাজ করে যাচ্ছেন। প্রথম দফায় উদ্দেশ্য ছিল যে প্রত্যেককে জীবিত অবস্থায় উদ্ধার করা, পরবর্তী সময় এখন সুনিশ্চিত করা হচ্ছে যে ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, এবং এরপরে যেটা লক্ষ্য হবে যে এই সম্পূর্ণ ধ্বংসস্তূপকে কিভাবে এখান থেকে সরিয়ে ফেলা যায়। তবে গতকালকেই যেমনটা সিপি জানিয়েছিলেন এবং আজকে এনডিআরএফ এর যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা আসবেন, এবং তারপরে কিন্তু এনডিআরএফ এর যে কর্মীরা রয়েছেন যারা গতকাল এবং আজকে সকালবেলায় যেভাবে ওই শ্যাডো এরিয়াগুলো কভার করেছেন সেটা তারা জানাবেন যে সেখান থেকে কোনো রকম কিছু মিলেছে কিনা বা কোনো সন্ধান মিলেছে কিনা, তারপরেই কিন্তু তারা এই সম্পূর্ণ
এলাকা আস্তে আস্তে খালি করা শুরু করবেন। ধন্যবাদ ঐশী তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।